নিজের স্বামীকে হত্যা করে ফ্রিজের ভিতরে তালাবদ্ধ করে বাসা থেকে বেরিয়ে চলে আসলো নীলা। নীলা এত বড় একটা কাজ করলো, কিন্তু তার মনে কোনো ভয় ডর কাজ করছে না। তার মাঝে কোনো রকম খারাপ লাগাও কাজ করছে না। নীলা বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও একটা মেয়ে আসলো। নীলা কাঁদছিস? হুম। মেরে ফ্রিজের ভিতরে রেখে চলে আসছি, কেউ খোঁজ পাবে না। পেলে অনেক দেরি হয়ে যাবে। যদি কেউ জেনে যায় তখন কি হবে? যদি পুলিশ খোঁজ পেয়ে যায় তাহলে তো তোর ফাঁসি হয়ে যাবে। নীলা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এসব আমি ভয় পাই না। এখনো আমার অনেক কাজ বাকি। মানে? আর কি কাজ বাকি তোর? সেটা দেখতেই পাবি। এখন আমার সাথে চল। নীলা মেয়েটাকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। নীলার হাজবেন্ডের কোনো খোঁজ না পেয়ে তার বাবা মা নিলয়কে খুঁজতে বাসায় চলে আসে। নিলয় নীলার হাজবেন্ড। নিলয়ের আম্মু ফ্রিজের সামনে যেতেই চিৎকার দিয়ে ওঠে, কারণ ফ্রিজের ভেতর থেকে নিলয়ের রক্ত বেরিয়ে পুরো ফ্রিজ লাল হয়ে গেছে। নিলয়ের বাবা বলল, কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? ফ্রিজের ভেতরে কি আছে দেখো একটু। আরে কি থাকবে আর, হয়তো মাংস রাখা আছে। তুমি খুলে দেখো প্লিজ। এত রক্ত, আমার ভয় করছে খুব। এবার নিলয়ের আব্বু ফ্রিজ খুলতে গিয়ে দেখে ফ্রিজ লক করা। আসলে এত রক্ত দেখে উনিও ঘাবড়ে যায়। রুমের সব এলোমেলো হয়ে আছে। এবার তালা ভেঙে ফ্রিজ খুলেই চমকে উঠলেন। নিলয়ের লাশ ফ্রিজের ভেতরে রাখা। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে নিলয়ের বাবা মিরাজ সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো তোমার? এবার নিলয়ের আম্মু ফ্রিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ইতিমধ্যে বাসায় অনেক লোকজন চলে আসে আর ফ্রিজের ভেতর থেকে নিলয়ের লাশ বের করে। পুলিশ লাশ নিয়ে চলে গেল। পুলিশ পুরো বাসা তল্লাশি চালিয়ে তেমন কিছুই পায়নি। কিন্তু নীলার কোনো খোঁজ নেই। নীলার ফোনও বন্ধ। তাই নিলয়ের বাবা নীলাকে সন্দেহ করে মামলা করে। পুলিশ নীলাদের আশেপাশের বাসার মানুষকে জিজ্ঞেস করে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। সবাই একই কথা বলছে যে নীলা আর নিলয় কখনো ঝগড়াও করেনি। পুলিশ বুঝতে পারছে না ওদের সম্পর্ক এত ভালো হলে নীলা তো হত্যা করতে পারে না। তাহলে নীলা কেন এখান থেকে মিসিং? পুলিশ নিলয়ের পুরো শরীর চেক করতে শুরু করে। একটা সময় নিলয়ের পকেটে একটা কাগজ দেখতে পায়। পুলিশ সাথে সাথে কাগজটা খুলে পড়তে শুরু করে। আমি জানি নিলয়ের লাশ পুলিশ পেয়ে যাবে। নিলয়কে আমি আমার নিজের হাতে হত্যা করেছি। আমাকে খোঁজাখুঁজি করে আপনাদের সময় নষ্ট করবেন না। আমার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করে আমি নিজেই চলে আসব। পুলিশ বুঝতে পারে এই লেখা নীলার। এবার পুলিশ নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে নীলা তার সেই মেয়ে ফ্রেন্ড নিয়ে একটা বাসায় চলে গেল। রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর চারদিকে মাকড়সার জাল। নীলা, তুই এখানে আমাকে নিয়ে আসলি কেন? আর এখানে আসার কারণ কি? কারণ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আমার জন্য? আমার সাথে গেলেই বুঝতে পারবি। এবার নীলা মেয়েটাকে নিয়ে একটা রুমে চলে গেল। রুমের ভেতরে গিয়ে নীলার ফ্রেন্ড মারিয়া হতবাক হয়ে গেল, কারণ তাদের সামনে একটা ছেলেকে মুখে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। মারিয়া নীলাকে বলল, নীলা, এটা কে? তুই গিয়ে দেখ। আমি কি বলবো? মারিয়া আবার ছেলেটার মুখ থেকে কাপড় সরাতেই মারিয়া অবাক হয়ে যায়। পিয়াস, তুমি এখানে কেন? মারিয়া, আমাকে তুমি বাঁচাও প্লিজ। আরে, তোমার কিছু হবে না, আমি তো আছি এখানে। মারিয়া এবার নীলার কাছে গিয়ে বলল, নীলা, তুই পিয়াসকে এইভাবে ধরে আনলি কেন? সেটা তোকে আমি একটু পরে বলছি। আগে এই কুত্তার বাচ্চাকে আমি শেষ করে আসি। মানে কি নীলা, তুই কি জানিস না পিয়াস আমার বয়ফ্রেন্ড? আরও কি এমন করছে? মারিয়া, তোকে আমি পরে সব বলবো, বলছি না? তুই আমার সামনে থেকে সরে যা। এই কথা বলে নীলা একটা চাকু বের করে পিয়াসের দিকে চলে গেল। নীলা আর দেরি না করে মারিয়ার চোখের সামনে তার বয়ফ্রেন্ডের গলায় চাকু দিয়ে একটা টান মারে। সাথে সাথে গলা কাটা মুরগির মতো লাফাতে থাকে পিয়াস।
কিছুক্ষণের মধ্যেই পিয়াস মারা যায়। পিয়াসের এমন অবস্থা দেখে মারিয়া কান্না করে দিল। পিয়াস মারা যাওয়ার পরে নীলা তার হাতের চাকু দিয়ে পিয়াসের কপালে একটা এন লিখে দিল। এটা দেখে মারিয়া বলল, নীলা, তুই কি আসলেই পাগল হয়ে গেলি নাকি? তুই কেন পিয়াসের সাথে এমন করলি? আমি যা করছি সব ঠিক করছি, তুই আমার সাথে আয়। মারিয়া নীলার পেছনে চলে গেল অন্য একটা রুমে। সেখানে একটা মেয়ে অসহায়ভাবে বসে আছে। মারিয়া নীলাকে বলল, নীলা, এই মেয়েটা আবার কে? তুই জানিস না কে এই মেয়ে? না, আর এই মেয়েকে তো আমি আজ প্রথম দেখলাম। নীলা একটা হাসি দিয়ে বলল, এই মেয়েটা তোর সতীন। মানে? মানে তো খুব সহজ। পিয়াস এই মেয়ের সাথেও ভালোবাসার অভিনয় করেছে। তোর সাথে যেমন অভিনয় করছে তেমন। পিয়াস আমার সাথে অভিনয় করছে? হ্যাঁ। এবার মেয়েটা কান্না করতে করতে বলল, আপু, বিশ্বাস করেন, আমিও জানতাম না পিয়াস এমন একটা ছেলে। পিয়াস শুধু আমাদের না, আরও অনেক মেয়ের সাথে অভিনয় করেছে। আর সব থেকে বড় কথা, পিয়াস বিবাহিত। মেয়েটার কথা শুনে মারিয়া কান্না করে দিল। নীলা মারিয়ার কাছে গিয়ে বলল, কি রে, তুই তোর প্রশ্নের উত্তর পেয়েছিস তো এবার? মারিয়া কান্না করেই যাচ্ছেই নীলা মারিয়াকে বলল, তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে, আমার সাথে আয়। এই কথা বলতেই নীলার ফোন বেজে উঠল। হ্যালো আপু, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? পুলিশ নিলয়ের লাশ পেয়ে গেছে, আর তোমার নামে থানায় মামলা হয়েছে। পুলিশ সব জায়গায় তোমার খোঁজ করছে। তুমি একটু সাবধানে থেকো। সমস্যা নাই, আমি যতক্ষণ না পুলিশের সামনে যাচ্ছি, পুলিশ কখনো আমাকে খুঁজে পাবে না। আর তুমি সবকিছুর ওপরে ভালোভাবে নজর রাখবে। আরেকটা কথা, পুরনো বাড়িটায় একটা লাশ রাখা আছে, ওটা তুমি আজ রাতে রাস্তায় রেখে আসবে। কেউ যেন ভুল করেও তোমাকে দেখতে না পায়, মাথায় রাখবে। ঠিক আছে আপু। এই কথা বলে ফোন কেটে দেয়। মারিয়া বলল, নীলা, কে ফোন দিল? সেসব বাদ দে। আর শোন, পুলিশ নিলয়ের লাশ পেয়ে গেছে। হয়তো কাগজটাও তাদের হাতে চলে গেছে। কাগজ মানে কিসের কাগজ? আমি নিলয়ের পকেটে একটা চিরকুট রেখে আসলাম। নীলা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কি জন্য নিলয়কে হত্যা করলি? নিলয় তো খুব ভালো ছেলে, আর তোকে খুব ভালোবাসতো। পরে সব জানতে পারবি। এখন না হয় এসব কথা থাক। আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না এখন। নীলা, তোর কি একটুও খারাপ লাগছে না? না, এখন কথা বাড়াবি না। ঠিক আছে, তোর ইচ্ছে। তুই না বললে আর কি দেখাবি? সহ্য করতে পারবি তো? তুই দেখা আমাকে। এবার নীলা মারিয়াকে সাথে নিয়ে আরেকটা রুমে চলে গেল। সেখানে গিয়ে মারিয়ার চোখ ছানা বড়া হয়ে গেছে। মারিয়ার সামনে তার আপন ভাইকে বেঁধে রাখা হয়েছে। তার শরীরের অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তার উপরেও অত্যাচার করা হয়েছে। মারিয়া তার ভাইকে দেখে তার দিকে এগিয়ে চলে গেল। ভাই, তুই এখানে কেন? মারিয়ার ভাইয়ের এমন অবস্থা হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এটা দেখে মারিয়া নীলার কাছে ছুটে গেল। নীলা, আমার ভাই এখানে কেন? আর ওর এই অবস্থা কে করেছে? আমি করেছি। আর তোর ভাইকে তুই নিজের হাতে মারবি? মানে, তুই কি পাগল হয়ে গেলি? আমি আমার ভাইকে কেন মারবো? আর কি করেছে আমার ভাই? তোর ভাই অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে, মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়েছে, অনেক মেয়ের সাথে রিলেশন করে তাদের ঠকিয়েছে। না, আমার ভাই এমন কাজ করতে পারে না। তুই আমার ভাইকে ছেড়ে দে। এই কথা বলে মারিয়া তার ভাইয়ের কাছে চলে গেল। মারিয়া নীলার কাছে তার ভাইয়ের জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু নীলা মারিয়ার কথাগুলো কানেও তুলছে না। নীলা, প্লিজ, আমার ভাইকে তুই এইবারের জন্য ক্ষমা করে দে। আমার ভাই ভালো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। মারিয়া, তুই কি সব ভুলে গেলি? আমাদের রুলস কি ছিল? এসব আবর্জনা পরিষ্কার করতে হবে। তুই সরে যা। নীলা এবার তার কোমর থেকে একটা পিস্তল বের করে মারিয়ার ভাইয়ের দিকে তাক করে ধরে। নীলা, প্লিজ, আমার ভাইকে মারিস না। প্লিজ নীলা,
এতক্ষণে নীলার পিস্তল থেকে গুলি বের হয়ে মারিয়ার ভাইয়ের কপাল ফুটো হয়ে গিয়েছে, আর সেখানেই সাথে সাথে মারা যায়। মারিয়া প্রচুর কান্না করতে থাকে। মারিয়া এইভাবে কান্না করলে হবে? মারিয়া কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। নীলা বুঝতে পারে মারিয়া কষ্ট পাইছে, কিন্তু তার কিছু করার নাই। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, মারিয়ার কোনো খোঁজ নেই। নীলা এবার মারিয়ার নাম্বারে ফোন দেয়। মারিয়া সাথে সাথে ফোন রিসিভ করে। কে রে, তুই কোথায়? তোর কোনো খোঁজ খবর নেই। আমি বাসায় আছি। তুই কি এখনো মন খারাপ করে আছিস? আরে না, তুই ঠিকই করেছিস। আমি সব খোঁজ খবর নিয়েছি আমার ভাইয়ের ব্যাপারে। মারিয়ার কথা শুনে নীলার মন একটু হালকা হলো। নীলা মারিয়াকে বলল, মারিয়া, আজ রাতে তুই পুরনো বাড়িটাই চলে আসবি। আজকে রাতে একটা মিশন আছে আমাদের। আমি সবাইকে সব বলে দিয়েছি। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। এখন রাখি। এই কথা বলে মারিয়া ফোন কেটে দিল। নীলা একটা চেয়ারের উপর বসে থাকে, আর সে তার হাজবেন্ডের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছে। কতই না সুন্দর ছিল তাদের সংসার, কিন্তু হুট করে সব কিভাবে এলোমেলো হয়ে গেল। এসব ভাবছে এমন সময় নীলার ফোন বেজে ওঠে। হ্যালো, রাসেল বলো। আপু, আজকে রাতেই মিশনের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তুমি সবাইকে নিয়ে ওখানে চলে যাবে। আমি আর মারিয়া পরে আসব, আর নজর রাখবে ওদের ওপরে। ঠিক আছে আপু, আপনি সাবধানে থাকবেন। আমাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। দেখতে দেখতে রাত হয়ে গেল। নীলা মারিয়ার অপেক্ষায় বসে রইল, কিন্তু মারিয়ার কোনো খোঁজ নেই। নীলা মারিয়ার নাম্বারে ফোন দিতেই মারিয়া রিসিভ করে বলল, আরেকটু অপেক্ষা করতে, সে চলে আসছে। কিছুক্ষণ পরে মারিয়া চলে আসে। মারিয়াকে দেখে নীলা বলল, কি রে, তোর এত সময় লাগলো কেন? বাসায় একটু কাজ ছিল, এখন চল। নীলা সামনের দিকে পা বাড়াতেই চারদিক থেকে পুলিশ নীলাকে ঘিরে ধরে। নীলা হতবাক হয়ে গেল। নীলা মারিয়ার দিকে তাকাতেই মারিয়া একটা মুচকি হাসি দিয়ে পুলিশকে বলল, নিয়ে যান আপনাদের আসামিকে, যাকে আপনারা খোঁজ করছেন। এই সেই মেয়ে। নীলা কোনো কথা বলল না, শুধুই মারিয়ার দিকে তাকিয়ে রইল। এবার পুলিশ নীলাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায়। নীলাকে জেলখানার একটা রুমের ভেতরে রেখে দেয়। পরের দিন সকালে কেউ নীলার সাথে দেখা করতে আসে। সেটা নীলাকে বলা হয়। নীলা বুঝতে পারে না কে তার সাথে দেখা করতে আসতে পারে। নীলা একটু সামনে যেতেই দেখে রাসেল এখানে চলে আসছে নীলার সাথে দেখা করার জন্য। রাসেল, তুমি এখানে কেন আসলে? আপু, আমি কাল অনেক রাত অবধি আপনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি আর আসলেন না। আবার আপনার ফোনও অফ। তারপর আমি মারিয়া আপুকে ফোন দিয়ে জানতে পারলাম আপনি থানায়। কিভাবে হলো এমন আপু? নীলা মনে মনে ভাবতে থাকে, রাসেল হয়তো সব জানে না। জানলে সে এতক্ষণে মারিয়ার ক্ষতি করে দিত। নীলাও মারিয়ার কথা বলল না। রাসেল আমাকে নিয়ে চিন্তা করবে না। আমি এখান থেকে অবশ্যই বের হব, আর পুলিশ আমাকে এখানে আটকে রাখতে পারবে না। আমি ফিরে আসা অবধি সব কাজ আপাতত অফ রাখো। আমি ফিরে আসবো ভিন্ন রূপে। ঠিক আছে আপু, এখন তাহলে আমি আসছি। নিজের খেয়াল রাখবেন। রাসেল চলে গেল। একজন পুলিশ নীলার কাছে আসলো। নীলা, তুমি যদি সব কিছু ঠিকভাবে উত্তর দাও তাহলে তোমার সাজা কম হবে। আমাকে এখানে ধরিয়ে আনা কেন হয়েছে আমি তো সেটাই জানি না। তোমার উপরে 3টি খুনের অভিযোগ আছে, আর তোমাকে এই জন্য ধরে নিয়ে আসা হলো। নীলা একটা হাসি দিয়ে বলল, অভিযোগ আছে সেই জন্য আমাকে নিয়ে আসলেন? কোনো প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া আমাকে এখানে আটকে রাখতে পারেন না। প্রমাণ তো হবে তোমার জবানবন্দি দিয়ে। এখন তুমি সত্যিটা স্বীকার করো। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কি স্বীকার করব? কিভাবে সত্যিটা বের করতে হয় আমরা খুব ভালোভাবে জানি। এই কথা বলে পুলিশ অফিসার বের হয়ে চলে আসে, আর নীলাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। এই 2 দিন ধরে নীলার উপর অনেক টর্চার করা হয়, কিন্তু নীলার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি। পুলিশ অফিসার এবার ইন্সপেক্টর নিহানকে বলল, স্যার, এই মেয়ের মুখ থেকে একটা কথাও বের করতে পারলাম না। মেয়েটা একটা কথাও বলছে না। আপনি দেখুন,
কিছু বের করতে পারেন কিনা। আমি আর পারছি না। এই কথা বলে পুলিশ অফিসার বেরিয়ে চলে গেলেন। নিহান নীলার দিকে তাকিয়ে দেখে নীলার মুখে এখনো হাসি। একটা মেয়ে হয়ে কিভাবে সহ্য করতে পারে এসব। নিহান এবার পুলিশ অফিসারকে বাহিরে চলে যেতে বলল। পুলিশ অফিসার বাহিরে চলে গেল। এবার নিহান একটা চেয়ার টেনে নীলার সামনে বসলো। নিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, নীলা, আমি ইন্সপেক্টর নিহান। আমার নাম হয়তো তুমি শুনেছ। আমাকে এখানে শুধু এই ক্যাচের জন্য আনা হয়েছে। আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমি চাই তুমি সত্যি কথা বলো আমার কাছে। নীলা এবার নিহানের দিকে একবার তাকিয়ে সে মাথা ঘুরে পড়ে গেল। নিহান নীলাকে চেয়ার থেকে নামিয়ে ফ্লোরের ওপর শুয়ে দেয় আর তাড়াতাড়ি করে গাড়ি বের করতে বলে। নীলাকে এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই নীলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নীলাকে গার্ড দেওয়ার জন্য অনেকগুলো পুলিশ নিয়ে আসে সাথে। নীলাকে হাসপাতালে বেডের ওপরে শুয়ে দিয়ে সবাই বাইরে চলে গেল। এবার নীলা চোখ খুলে তাকালো। সে তাকিয়ে দেখে এখানে কেউ নাই। আসলে তখন নীলার কিছুই হয়নি। নীলা ইচ্ছে করে অজ্ঞান হওয়ার অভিনয় করেছে। নীলা এবার বেড থেকে উঠে দরজার কাছে এসে বাইরে উঁকি মেরে দেখে এখানে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। নীলা আবার বেডের উপরে শুয়ে পড়ে। নীলা ইচ্ছে করে চিৎকার করতে শুরু করে, কারণ নীলার উদ্দেশ্য এখান থেকে সে যেভাবেই হোক পালাবে। নীলার চিৎকার শুনে নিহান ভেতরে চলে আসে। কি হয়েছে তোমার? এইভাবে চিৎকার করছো কেন? আমার মাথা খুব বেশি ব্যথা করছে। নিহান এবার ডাক্তারকে ডাকতে চলে গেল। ডাক্তার একজন নার্সকে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে বলল রোগীকে দেওয়ার জন্য। নার্স ইঞ্জেকশন নিয়ে নীলার কেবিনে আসে। নার্স নিহানকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। সে ভেতরে চলে আসে। নার্স নীলার কাছে এসে যখনই নীলাকে ইঞ্জেকশন দিবে তখনই নীলা চোখ খুলে তাকিয়ে নার্সের মুখ চেপে ধরে আর নীলার জন্য আনা ঘুমের ইঞ্জেকশন সে নার্সকে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নীলা এবার নার্সের সাদা ড্রেস পরে আর নার্সকে তার জায়গায় শুয়ে দেয়। নীলা মুখে মাস্ক পরে কেবিন থেকে বের হবে এমন সময় নিহানের সাথে ধাক্কা খায়। নীলা অনেকটা ঘাবড়ে যায়। নীলা ভাবতে থাকে নিহানকে তাকে চিনে ফেলছে না। এটা ভেবে নীলা একটু ঘাবড়ে যায়, কিন্তু নিহান নীলাকে চিনতে পারেনি। নিহান নিজ থেকে সরি বলল। নীলা কোনো কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেল। নীলা হাসপাতাল থেকে বেরিয়ে একটা দোকানে গিয়ে রাসেলকে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? রাসেল, আমি নীলা বলছি। আপু, এই নাম্বার কার? একটা দোকানের। শোনো, বেশি কথা বলার সময় নাই। আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। হাসপাতাল মানে? আমি তোমাকে পরে সব বলবো। তুমি আমার জন্য একটা নতুন ফোন আর সিমের ব্যবস্থা করে তাড়াতাড়ি আমাদের ক্লাবে চলে আসো। আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে আপু। এবার নীলা ফোন কেটে দিয়ে ক্লাবে চলে গেল। ওইদিকে অনেক সময় পার হয়ে গেল। নিহান এবার কেবিনের ভেতরে আসে নীলাকে দেখার জন্য। কিন্তু নিহান কেবিনে এসে দেখে এখানে নীলা নাই। নীলার জায়গায় পড়ে আছে নার্স। নিহান একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে চলে আসে। নিহান এখন বুঝতে পারে তখন তার সাথে ধাক্কা নীলা খেয়েছে। নিহান মেয়েটার বুদ্ধি দেখে বেশ অবাক হলো, কারণ এই প্রথম কেউ নিহানের সামনে থেকে পালিয়ে গেল। নিহান এবার সবাইকে নিয়ে থানায় চলে গেল। অন্যদিকে নীলা রাসেলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রাসেল নীলার জন্য একটা নিউ স্মার্টফোন আর একটা সিম নিয়ে আসে। আপু, আপনার নিউ ফোন আর সিম। ধন্যবাদ। কিন্তু আপু, আপনি থানা থেকে কিভাবে আসলেন? তারা কি আপনাকে ছেড়ে দিয়েছে? না। নীলাবার সব কিছুই বলল রাসেলের কাছে। আচ্ছা আপু, বুঝলাম না, আপনাকে কিভাবে পুলিশ খুঁজে পেল? আমাদের এই জায়গার কথা তো আমরা ছাড়া আর কেউ জানে না। তাহলে কি আমাদের মধ্যেই কেউ? ওইসব আপাতত বাদ দাও। আমাদের কাজ শুরু করতে হবে। সবাইকে প্রস্তুতি নিতে বলো। আর আজ রাতে আমার একটা কাজ আছে। আমাকে থাকতে হবে আপু। না, ঠিক আছে। এবার নীলা আর রাসেল কিছুক্ষণ কথা বলে। কথা বলা শেষ করে রাসেল তার বাসায় চলে গেল। নীলা মারিয়ার বাসায় যাওয়ার প্ল্যান করেছে।
দেখতে দেখতে রাত হয়ে গেল। নীলা মারিয়ার বাসায় ঢুকে সোজা মারিয়ার রুমে গিয়ে বসে থাকে। অন্যদিকে নিহানের সিনিয়র অফিসার নীলা পালিয়ে যাওয়ার ব্যাপারে জানতে পেরে সে থানায় চলে আসে। নিহান, আমি তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি এত কেয়ারলেস কি করে হলে? সামান্য একটা মেয়ে তোমাদের সামনে দিয়ে চলে গেল, আর তোমরা কিছুই করতে পারলে না। দেখো নিহান, মেয়েটাকে 24 ঘন্টার মধ্যে এখানে দেখতে চায়। ওপর মহল অবধি যদি খবর চলে যায় তখন কি হবে বুঝতে পারছো? তোমার আর আমার দুজনের চাকরি চলে যাবে। নিহান কোনো কথা না বলে চুপচাপ হয়ে আছে। সিনিয়র অফিসার অনেক কথা বলে চলে গেল। নিহান একটা কথাও বলেনি। হাবিলদার এসে নিহানকে বলল, স্যার, এখন কি করবেন? বড় স্যার তো 24 ঘন্টার সময় দিয়ে গেল। দেখতে থাকো কি হয়। 24 ঘন্টা অনেক সময়। এই কথা বলে নিহান কাউকে ফোন দিয়ে কথা বলে ফোন রেখে দেয়। এইদিকে মারিয়ার রুম পুরো অন্ধকার হয়ে আছে। একটা চেয়ারের মধ্যে বসে আছে নীলা। মারিয়া খাবার খেয়ে নিজের রুমে এসে লাইট অন করে দরজা বন্ধ করে খাটের দিকে এগিয়ে আসতেই চেয়ারের দিকে চোখ পড়ে তার। মারিয়া একটু ভয় পেয়ে যায়। মারিয়া এবার চেয়ারের দিকে এগিয়ে গেল। মারিয়া চেয়ারের কাছে যেতেই নীলা চেয়ার ঘুরিয়ে মারিয়ার দিকে তাকিয়ে রইল। মারিয়া নীলাকে এখানে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। নীলা, তুই এখানে? অবাক হলি তাই না? আমিও সেদিন খুব অবাক হয়েছিলাম যেদিন দেখলাম তুই আমার সব থেকে কাছের বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলি। আমি তো তোকে নিজের বোন মনে করতাম, আর সেই তুই আমার সাথে এমন করলি। নীলা, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি জানি আমার ভুল হয়েছে। তুই আমার বয়ফ্রেন্ডকে হত্যা করলি, আমি কিছু বলিনি। আমার ভাইকে কেন মারলি? আমি তো তোর কাছে অনেক অনুরোধ করছি আমার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য। তোর ভাই মেয়েদের জীবন নিয়ে খেলে। এসব মানুষকে বাঁচিয়ে রেখে আমি দেশের জনসংখ্যা বাড়াতে চাই না। যাই হোক, তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে। আর তুই আমার সাথে বেইমানি করলি। বেইমানদের শাস্তি মৃত্যু। নীলা, আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। তোর কোনো ক্ষমা নাই। বেইমানদের ক্ষমা করা যায় না। এই কথা বলে নীলা মারিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। নীলা একটা চাকু বের করে মারিয়ার গলায় বসিয়ে একটা টান মারে। সাথে সাথে মারিয়া ঘুম থেকে উঠে যায়। ভয়ে মারিয়ার শরীর ঘেমে একাকার হয়ে যায়। মারিয়া এক গ্লাস পানি নিয়ে খেয়ে নেয়। মারিয়া বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখেছে। মারিয়া এবার খেয়াল করলো চেয়ারটা নিজে থেকে নড়ছে। মারিয়া ভয়ে ভয়ে চেয়ারের দিকে এগিয়ে গেল। চেয়ার ঘোরাতেই দেখে চেয়ারের উপর বসে আছে নীলা। নীলাকে দেখে মারিয়া ধপাস করে ফ্লোরের ওপরে বসে পড়ে। নীলা, তুই এখানে কখন আসলি? আসছি অনেক সময় হয়েছে। দেখলাম তুই ঘুমিয়ে আছিস, তাই বিরক্ত করলাম না। কিন্তু তুই না জেলে থাকার কথা, তুই এখানে কেন? জেলে আমাকে আটকে রাখা এত সহজ নাকি? আমি তোর কাছে একটা জিনিস জানতে এলাম। মারিয়া ভয়ে ভয়ে বলল, কি জিনিস? তুই আমার সাথে এমন বেইমানি কেন করলি? তোর ভাইকে মেরে ফেলছি সেই জন্য? তাহলে শোন, তোর ভাইয়ের ঘটনা। তোর ভাই মানে সে তো আমারও ভাই। কেউ কি তার ভাইকে হত্যা করতে চায়? কারো কথা আমি জানি না। তোর কথা আমি জানি, যে নিজের হাজবেন্ডকে হত্যা করতে হাত কাঁপে না, সেও ভাইকেও ছাড় দিতে পারে না। রাইট? যে অন্যায় করবে সে তার ফল পাবে, এটাই আমার রুলস। এখন তুই বল, আমি তোর সাথে কি করব? তুই আমার বিশ্বাস ভেঙে দিলি। এই কথা বলে নীলা মারিয়ার এদিকে এগিয়ে গেল। নীলা মারিয়ার দিকে এগিয়ে আসতে থাকে, আর মারিয়া ভয়ে পিছিয়ে যেতে থাকে। নীলা, আমাকে প্লিজ ছেড়ে দে। মারিয়া, তুই কি ভাবছিস আমি তোকে মারার জন্য এখানে আসছি? তাহলে ভুল। তুই শুধু আমার ফ্রেন্ড না, তুই আমার বোন। তোর ওপরে আমার কোনো রাগ নেই। শুধু আমি একটা কথা বলার জন্য এখানে আসছি। সেটা হলো, তুই কাজটা ঠিক করিস নাই। ভালো থাকিস। এই কথা বলে নীলা মারিয়ার বাসা থেকে চলে গেল। রাত তখন প্রায় 12টা বাজে। নীলা একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় নীলার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়িয়ে যায়। নীলা গাড়িটার দিকে তাকিয়ে থাকে। এমন সময় গাড়ি থেকে নেমে আসে ইন্সপেক্টর নিহান। নীলা নিহানকে দেখে পালিয়ে যাবে। এমন সময় নিহান নীলাকে ডাক দিয়ে বলল, নীলা, দাঁড়াও তুমি। আমি তোমাকে গ্রেফতার করতে আসিনি। আমার কথা শোনো। নীলা কোনো কথা না শুনে দৌড়াতে শুরু করে। নীলার পেছনে নিহানও দৌড়ে চলে যায়।
নীলা নিহানের দৌড়ের সাথে পেরে ওঠে না, যতই হোক পুরুষ মানুষ। কিছুক্ষণের মধ্যেই নীলাকে ধরে ফেলে নিহান। নীলা, তুমি পালাচ্ছ কেন? আমি কি বললাম শোনোনি? পুরুষের ওপরে আমার কোনো বিশ্বাস নাই। এরা মেয়েদের ঠকাতে পারে মিথ্যে কথা বলে। সবাই তো এক না। সবাই এক। স্যার, আমাকে যেতে দিন। আমার আরও কিছু কাজ বাকি আছে। তারপর আমি নিজেই যাব থানায়। আমি তোমাকে গ্রেফতার করতে আসিনি। আর আমি এখন অফ ডিউটিতে আছি। আমি এখানে আসছি শুধু তোমার সাথে দেখা করার জন্য। কী জন্য? তুমি আমার সাথে গাড়িতে এসো বসো। গাড়িতে কেন? এখানেই বলুন। আমি গাড়িতে উঠব না। ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে জেলে নিয়ে যাব না। নীলা আর কোনো কথা না বলে নিহানের সাথে গাড়িতে উঠে বসে। নিহান গাড়ি চালিয়ে নীলাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে গেল। নীলা নামো গাড়ি থেকে। নীলা গাড়ি থেকে নেমে যায়। এবার দুজনে নদীর খুব কাছে গিয়ে বসে। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? নীলা, তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো। মনে করো আমি পুলিশ নই। আমি একটা জিনিস জানতে চাই, এতগুলো খুনের রহস্য কি? কেন তুমি মানুষ খুন করছো? আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি। আমি যতটা শুনেছি, তুমি তো আগে এমন ছিলে না। হঠাৎ করে কি হয়ে গেল? কেন তুমি নিজের স্বামীকেও হত্যা করলে? তুমি আমাকে সব বলো। আমি কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি সব সময়। স্যার, আমি না এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভেঙে দেয়। মানুষ আসলে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে ভালোবাসে। আমি আর ঠকতে চাই না স্যার। অনেক ঠকেছি। আর না। আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি তোমার সব অতীত জানতে চাই নীলা। তোমার সাথে কি এমন হয়েছে যার জন্য আজ তোমার এমন পরিণতি? তুমি আমাকে সব বলো। নীলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কান্না কেন করছো তুমি? আমাকে সব খুলে বলো। তোমার চোখে কান্না মানায় না। স্যার, আপনি কি বিশ্বাস করবেন কোনো স্বামী তার নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয়? কোনো স্বামী কি পারে তার স্ত্রীকে অন্য একটা লোকের হাতে তুলে দিতে, তাও স্ত্রীর অজান্তে? আপনি কি মেনে নিতে পারবেন আপনার স্ত্রীকে অন্য কেউ ধর্ষণ করলে? আমি বুঝলাম না তোমার কথা। তাহলে শোনেন। ফ্ল্যাশব্যাক। নীলা আর নিলয়ের বিয়ে পারিবারিকভাবেই হয়। পারিবারিকভাবে বিয়ে হলেও দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। নিলয় একটা অফিসে চাকরি করে। সেখানকার বস অনেক প্রভাবশালী। নিলয় আর নীলা পরিবার নিয়ে খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। নিলয় বিয়ের জন্য অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে। দুদিন পরে নিলয়ের ডিউটি শুরু হওয়ার কথা। নিলয় নীলা তার পরিবারের নিয়ে একসাথে খেতে বসেছে। নিলয় খাবার খেতে খেতে বলল, 2 দিন পরে আমার ডিউটি শুরু হয়ে যাবে। আমি চাইছি কালই চলে যাব। ওখানে বাসা ঠিকঠাক করতে আমার 1 দিন লেগে যাবে। নিলয়ের বাবা বলল, নিলয়, তুই এক কাজ কর, তুই বৌমাকে সাথে নিয়ে যা, তাহলে তোর জন্য ভালো হবে। হোটেলের খাবারও তোকে আর খেতে হবে না, বৌমা রান্না করবে। কিন্তু বাবা, তোমাদের কে দেখবে? আমাদের নিয়ে চিন্তা করিস না, আমরা ঠিকভাবেই থাকতে পারবো। আর মাঝে মাঝেই তোর বাসা থেকে ঘুরে আসবো। তাহলে বাবা চলো, সবাই মিলে চলে যায়। বাসায় তো আরও 2টা রুম আছেই খালি। আমি না হয় সেটাও নিয়ে নেব। অহেতুক টাকা খরচ না করাই ভালো। সামনে তোর ভবিষ্যৎ আছে, সেটাও ভাবতে হবে। আর আমি এখান থেকে চলে গেলে বাড়িঘর কে দেখবে? তার চেয়ে ভালো তুই বৌমাকে সাথে নিয়ে চলে যা। আমাদের তো সবসময় কথা হবে। ঠিক আছে বাবা। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। নিলয় রুমে গিয়ে নীলাকে বলল, নীলা, তুমি আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নাও। সকালে বের হতে হবে। ওখানে গিয়ে রুম পরিষ্কার করতে হবে। আরও অনেক কাজ আছে। সমস্যা নাই, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই কথা বলে নীলা সব কিছু ভালোভাবে গুছিয়ে নেয়। এবার দুজনেই খাটের উপর এসে বসে। নিলয় নীলাকে বলল, নীলা চলো, আমরা ছাদে যাই। আজ আকাশে চাঁদ উঠেছে। নীলা একটা মুচকি হাসি দিয়ে নিলয়ের সাথে ছাদের উপরে চলে গেল। দুজনেই ছাদের এক কোণে গিয়ে বসে। নীলা, আজ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। জানো নীলা, আমি কখনো ভাবিনি
তোমার মতো কেউ আমার জীবনে আসবে। জানো, আমি না অনেক হ্যাপি। আমিও অনেক হ্যাপি তোমার মতো একজন মানুষের স্ত্রী হতে পেরে। নীলা, তোমার চুলগুলো একটু ছেড়ে দাও। নিলয়ের কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিয়ে চুলগুলো ছেড়ে দেয়। হালকা হাওয়ায় নীলার চুল উড়তে থাকে, আর সেই চুল নিলয়ের মুখে এসে পড়ছে। অনেকক্ষণ দুজনে ছাদের উপরে বসে গল্প করলো, চাঁদ দেখলো। এরপর দুজনে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে নীলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলয়কে ডেকে তোলে। এবার দুজনে রেডি হয়ে মা বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাসায় পৌঁছে গেল। রুমে গিয়ে নীলা দেখে রুমের অবস্থা নাজেহাল। এই যে মিস্টার, এখানে কি আগে মানুষ থাকতো? তো কি থাকতো? হ্যাঁ, রুমের যে অবস্থা দেখে মনে হয় না কোনো মানুষ এখানে থাকতো। নিলয় একটা মুচকি হাসি দিয়ে বলল, ব্যাচেলর ছিলাম বুঝতে পারছো তো। ডিউটি শেষ করে এসে খাবার খেয়ে ঘুমিয়ে যেতাম। এখন থেকে এসব আর চলবে না, মনে থাকে যেন। আর হ্যাঁ, অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় আসতে হবে। বেশি দেরি করলে কিন্তু বাসায় ঢুকতে দেব না, এই বলে দিলাম। আসতে না আসতেই শুরু হয়ে গেল রাজত্ব। আল্লাহ ভালো জানে কি আছে কপালে। মনে মনে বলল নিলয়, ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এখন দুজন মিলে রুম পরিষ্কার করি। তোমাকে লাগবে না, আমি একাই পারবো। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো আগে। ঠিক আছে। এই কথা বলে নিলয় ফ্রেশ হতে চলে গেল, আর নীলা ঘর গোছাতে থাকে। রুম পরিষ্কার করা শেষ করে নীলাও ফ্রেশ হতে চলে গেল। নিলয় রেডি হয়ে নীলার কাছে এসে বলল, নীলা কি খাবে বলো? এখন তো আর রান্না করার সময় নাই, প্লাস বাজার করাও নাই। তাই বলছিলাম বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসেন। কি খাবে তুমি বলো? আপনি যে কোনো একটা নিয়ে আসলেই হবে। বেশি টাকা খরচ করার দরকার নাই। বাবা কি বলেছে মনে আছে তো? নিলয় একটা মুচকি হাসি দিয়ে নীলার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিলয় দুজনের জন্য খাবার কিনে বাসায় ফিরে আসে। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। নিলয় খুব ভোরে ঘুম থেকে উঠে বাজারে চলে গেল, নীলাকে না বলে। নীলা ঘুম থেকে উঠে দেখে নিলয় তার পাশে নেই। নীলা তাড়াতাড়ি করে নিলয়ের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন রুমেই বাজতে থাকে। নীলা ভাবতে থাকে হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পরে নীলা ওয়াশরুমের দিকে গিয়ে দেখে নিলয় নেই। নীলার মন খারাপ হয়ে যায়। এত সকালে নিলয় কোথায় চলে গেল? নীলা মন খারাপ করে রুমে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই নিলয় আবার বাসায় ফিরে আসে, হাতে অনেক রকম বাজার নিয়ে। নিলয় সবকিছু একপাশে রেখে নীলার কাছে চলে আসে। এসে দেখে নীলার মন খারাপ। নীলা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুমি আমাকে না বলে চলে গেলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কিসের? আসলে তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে ডাকিনি। বাজার করে নিয়ে আসলাম। এসব তুমি রান্না করবে। রাতে এসে তোমার হাতের রান্না খাবো। এই কথা বলে নিলয় ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। নীলা, আমি ফ্রি হলেই তোমাকে কল দেব, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নীলা কোনো কথা বলল না। নিলয় নীলার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। এইভাবে প্রায় অনেক দিন পার হয়ে যায়। দুজনের মধ্যেই ভালোবাসার কোনো কমতি ছিল না। দুজন দুজনের খুব খেয়াল রাখত। নিলয়ের একটা স্বপ্ন ছিল, সেটা ছিল প্রমোশন। কিন্তু নিলয় এত ভালো কাজ করেও তার প্রমোশন হচ্ছে না। হঠাৎ করে একদিন নিলয় খুব খুশি মনে বাসায় ফিরে আসে। বাসায় গিয়েই নীলাকে জড়িয়ে ধরে। কি হয়েছে? আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? বস আমাদের অফিসে একটা পার্টির আয়োজন করেছে, সেখানে আমাদের সবাইকে যেতে বলেছে। ও আচ্ছা, এই জন্য। আর ওখানে আমি একা যাচ্ছি না, তুমিও যাবে আমার সাথে। বস বলেছে পরিবারের সবাইকে নিয়ে যেতে। তুমি ওখানে গেলে আমারও খুব ভালো লাগবে। পরের দিন দুজনেই অফিসে চলে গেল। অফিস খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নিলয়ের সাথে যারা কাজ করে তারাও তাদের স্ত্রীকে নিয়ে এসেছে। নিলয় নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তাদের বস এখনো আসে নাই। কিছুক্ষণ পরে একজন লোক আসে, বয়স 40-এর মতো হবে।
আর উনি হচ্ছে বস, এই অফিসের মালিক। সে এসে সবার সাথে পরিচয় হয়ে নেয়। নিলয় যখন তার স্ত্রীর সাথে বসের পরিচয় করে দিচ্ছিল, তখন সে নীলার দিকে তাকিয়ে থাকে। সে আর চোখ সরিয়ে নিতে পারছে না। এবার অনুষ্ঠান শুরু হয়ে যায়। লোকটা বারবার নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা ব্যাপারটা বুঝতে পারে, তাও সে চুপচাপ থাকে। পার্টি শেষ করে যে যার বাসায় চলে গেল। নীলা আর নিলয়ও বাসায় চলে গেল। দুজন ফ্রেশ হয়ে আসে। নীলা, কেমন লেগেছে আমাদের আজকের পার্টি? ভালো হয়েছে, কিন্তু তোমার অফিসের বস কেমন যেন অদ্ভুত। আমার দিকে বারবার তাকাচ্ছিল। আরে ধুর, এসব কি বলছো? বাদ দাও, চলো ঘুমিয়ে পড়ি। রাত অনেক হয়েছে। এবার ঘুমাতে হবে, কাল অফিসে আছে। এবার দুজন ঘুমিয়ে পড়ে। সকালে রেডি হয়ে নীলার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। নিলয় অফিসে যেতেই অফিসের পিয়ন এসে বলল, নিলয় সাহেব, বস বলছে তার সাথে দেখা করার জন্য। পিয়নের কথা শুনে নিলয় বসের রুমে চলে গেল। স্যার, আসবো? নিলয় সাহেব আসুন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হুম, আগে বসুন এখানে। আপনার সাথে কিছু কথা ছিল আমার। জি স্যার, বলুন। আপনি তো অনেক দিন থেকে একটা প্রমোশনের অপেক্ষা করছেন, তাই না? জি স্যার। আপনাকে আমি প্রমোশন দিতে পারি, কিন্তু আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আমি সব কাজ করতে রাজি আছি স্যার। বলুন স্যার, কি করতে হবে আমাকে? তেমন কিছু না, ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আপনার স্ত্রীকে এক রাতের জন্য আমি চাই। স্যারের কথা শুনে নিলয় দাঁড়িয়ে গেল। স্যার, কি বলছেন এসব আপনি? এটা কেমন কথা বলছেন আপনি? নিলয় সাহেব, আপনি হয়তো জানেন না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর এটা আমাদের মাঝেই থাকবে, আর কেউ জানবে না। সরি স্যার, এটা আমি পারবো না। ভেবে দেখতে পারেন। আপনাকে আমি সময় দিলাম। প্রমোশন হয়ে গেলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুধুই তো মাত্র একটি রাত। এখন ইচ্ছে আপনার। নিলয় কোনো কথা না বলে মন খারাপ করে বেরিয়ে চলে আসলো। নিলয় কাজে মন দিতে পারছে না। বারবার স্যারের কথা মনে পড়ছে। একদিকে প্রমোশনের লোভ, অন্যদিকে স্ত্রী। নিলয় কি করবে বুঝতে পারছে না। নিলয় কাজে মন বসাতে পারছে না। তাই সে তাড়াতাড়ি বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই নীলা এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার, আজ তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে? শরীর খারাপ নাকি? নিলয় নীলার কোনো কথার উত্তর না দিয়ে তার রুমে চলে গেল। নীলা কিছুটা অবাক হলো নিলয়ের এমন আচরণে। নীলা রান্না শেষ করে নিলয়কে খাবার খাওয়ার জন্য ডাকে। নিলয় কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। নিলয়ের এমন আচরণ নীলার কাছে ভালো লাগছে না, কারণ এমন হাসি খুশি মানুষ কিভাবে চুপচাপ হয়ে গেল। নীলা পুরো খাবার শেষ না করে উঠে চলে গেল নিলয়ের কাছে। নিলয়, তোমার কি হয়েছে? তুমি এমন চুপচাপ হয়ে গেলে কেন? আসলে কাজের অনেক চাপ, তাই একটু খারাপ লাগছে। ঘুমোবো আমি, তুমিও ঘুমিয়ে পড়ো। নীলা আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। এদিকে নিলয়ের চোখের ঘুম হারিয়ে গেছে। নিলয় এখনো কিছু ঠিক করতে পারছে না, সে কি করবে। নিলয় তার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রমোশনের লোভে পড়ে সে সিদ্ধান্ত নেয় যে সে তার স্যারের কথায় রাজি হবে, কারণ প্রমোশন তার কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিলয় অফিসে চলে গেল। অফিসে গিয়ে সে বসের রুমে চলে যায়। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। ধন্যবাদ স্যার। নিলয় সাহেব, কিছু ভাবছেন নাকি? জি স্যার, আমি আপনার কথা মেনে নিলাম। আমার প্রমোশনটা খুব দরকার। ভেরি গুড। তাহলে আগামীকাল রাতে আমার বাসায় চলে আসবেন আপনার স্ত্রীকে নিয়ে। ঠিক আছে স্যার, ওকে আপনি এবার আসতে পারেন। নিলয় রুম থেকে বেরিয়ে চলে গেল তার কাজের জায়গায়। নিলয় মনে মনে ভাবতে থাকে, নীলাকে সে কি বলবে? নীলার সাথে কি তার এমন কাজ করা ঠিক হচ্ছে? নিলয় এসব চিন্তা করা বাদ দিয়ে সে নীলাকে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে থাকে। অফিসের কাজ শেষ করে নিলয় বাসায় চলে গেল। নিলয় নীলার কাছে গিয়ে বলল, নীলা, কাল রেডি হয়ে নিও। তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবে? আসলে আমাদের বস আমাদের তার বাসায় দাওয়াত করেছে, তাই কাল সন্ধ্যা বসের বাসায় যাব। তোমার অফিসের বসকে আমার কাছে ভালো লাগে না।
তুমি একাই যাও, আমি যাব না প্লিজ। আরে, আমাদের বস অনেক ভালো মানুষ, আর আমরা একা যাচ্ছি নাকি? আমাদের অফিসের সবাই আসবে সেখানে। তুমি না গেলে খারাপ দেখায় না বলো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করে দিচ্ছি। নিলয় ফ্রেশ হতে চলে গেল। দুজনেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। নীলা সকালে ঘুম থেকে উঠে দেখে নিলয় এখনো ঘুমিয়ে আছে। নীলা ফ্রেশ হয়ে এসে নিলয়কে ডাক দেয়। নিলয়, তুমি কি আজ অফিসে যাবে না? কয়টা বাজে দেখেছো তুমি? আজ অফিসে যাব না, আমাকে একটু ঘুমাতে দাও। নীলা আর কোনো কথা না বলে চলে গেল নাস্তা রেডি করার জন্য। কিছু সময় পার হয়ে যাওয়ার পরে নীলা দুজনের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসে। নিলয় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে দুজনেই একসাথে নাস্তা করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। নীলা, রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। আমি না গেলে হয় না? আমার না ওখানে যেতে ইচ্ছে করছে না। তোমাকে যেতে হবে। বেশি কথা না বলে রেডি হয়ে নাও। নীলা আর কোনো কথা না বলে রেডি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই দুজন বেরিয়ে পড়ে। রাস্তায় একটা সিএনজি নিয়ে বসের বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেল। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতেই অফিসের বস এসে দরজা খুলে দেয়। দুজনে বাসার ভিতরে যায়। বস বারবার নীলার দিকে তাকিয়ে থাকে। বাসার মধ্যে তাদের তিনজন ছাড়া আর কেউ নাই। বস বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের? নিলয় উত্তরে বলল, না স্যার, কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসি। এই কথা বলে বস চলে গেল। নীলা নিলয়কে বলল, তুমি না বলেছিলে তোমার অফিসের সবাই আসবে? এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, চলে আসবে হয়তো। আমরা মনে হয় তাড়াতাড়ি চলে আসছি। এবার বস সবার জন্য চা নিয়ে আসে। তিনজনেই চায়ে চুমুক দেয়। বস অদ্ভুতভাবে নীলার দিকে তাকায়। ব্যাপারটা নীলার ভালো লাগছে না। নিলয় চা রেখে দিয়ে বলল, নীলা, আমার একটা কল দিতে হবে, তুমি এখানে বসো, আমি আসছি। নিলয়, আমিও যাব তোমার সাথে, আমি এক্ষুনি চলে আসছি। তুমি স্যারের সাথে একটু গল্প করো। এই কথা বলে নিলয় বের হয়ে চলে গেল। নিলয় চলে যাওয়ার পরে বস নীলার পাশে এসে বসে। নীলা তার থেকে দূরে সরে গেলে সে নীলার আরও কাছে চলে আসে। নীলা অনেক ভয় পেয়ে যায়। কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন তুমি? আপনি আমার এত কাছে আসছেন কেন? কারণ আজ রাতের জন্য তুমি আমার। মানে কি? কি বলছেন এসব? মানে খুব সহজ, আজ সারা রাত তুমি আমার। তুমি আমাকে আজকে রাতে আনন্দ দিবে। এই কথা বলে লোকটা নীলার শরীরে হাত দেয়। এক টানে নীলার বুক থেকে শাড়ি সরিয়ে নেয়। নীলা লোকটার থেকে ছুটে একটু দূরে এসে চিৎকার করতে শুরু করে, নিলয়, 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 তুমি কোথায় চলে গেলে? চিৎকার করে লাভ নেই। আজকে আমি তোমাকে ভোগ করব, আর সেই জন্য নিলয় তোমাকে আমার কাছে দিয়ে গেছে। নিলয় নিলয় বলে হাজার ডাকলেও কাল সকালের আগে নিলয় এখানে আসতে পারবে না। না, এটা হতে পারে না। নিলয় কেন এমন করবে? কারণ তোমার এক রাতের বিনিময়ে নিলয় প্রমোশন পাবে। এবার তুমি আমাকে খুশি করো। নীলা মনে হয়ে ভাবতে থাকে, নিলয় তার সাথে এমন একটা কাজ করতে পারলো? সামান্য একটা প্রমোশনের জন্য নিজের স্ত্রীকে বিলে দিতে পারে? আমি কখনো ভাবতে পারিনি নিলয় এমন হবে। নীলা এবার দৌড়ে দরজার কাছে চলে গেল, কিন্তু দরজা বাহির থেকে লক করা, তাই খুলতে পারছে না। বস ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসতে থাকে। নীলার পেট দরজার সাথে ঠেকে গেল। বস নীলার শাড়ি ধরে একটানে পুরো শাড়ি খুলে ফেলে। নীলার শরীরে এখন শুধুই পেটিকোট আর ব্লাউজ আছে। নীলা দুই হাত দিয়ে তার বুক ঢেকে নেয়। নীলা কান্না করতে থাকে, প্লিজ, আমাকে যেতে দিন। তোমাকে যেতে দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়নি। আজ রাতের জন্য তুমি আমার। অন্যদিকে নিলয় তার বাসায় চলে গেল। প্রমোশনের লোভ তার মাথায় এত চেপে বসেছে যে সে তার স্ত্রীকে অন্য একটা পুরুষের হাতে তুলে দিয়ে এসেও তার কাছে খারাপ লাগছে না। একটি বারও সে ভাবছে না
নীলার সাথে কি কি হতে পারে। এইদিকে নীলা লোকটার কাছে বারবার বলছে তাকে যেন ছেড়ে দেয়, কিন্তু নীলার কোনো কথা সে কানে তুলছে না। এবার বস নীলার কাছে এসে নীলাকে কোলে তুলে তার বেডরুমে নিয়ে চলে গেল আর নীলাকে খাটের উপরে ফেলে দিল। বস নীলার দিকে এগিয়ে আসতে থাকে। নীলা ভয়ে ভয়ে পেছনের দিকে চলে যেতে থাকে। এবার লোকটা নীলাকে শক্ত করে ধরে নীলার ঠোঁটে চুমু খায় আর নীলার শরীর অশ্লীলভাবে হাত দিতে থাকে। নীলার ঠোঁটে চুমু খেতে খেতে লোকটা নীলার ব্লাউজের হুক খুলে নীলাকে অর্ধ উলঙ্গ করে নেয়। নীলা বারবার চেষ্টা করেও লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারেনি। নীলা কিছুতেই এই লোকের শক্তির সাথে পেরে উঠছে না। কিছুক্ষণ পরে নীলা নিরুপায় হয়ে লোকটার কাছে নিজেকে তুলে দেয়। হিংস্র বাঘের মতো লোকটি নীলাকে ভোগ করতে থাকে। সারা রাত নীলার উপরে অমানবিক নির্যাতন চলতে থাকে। নীলা সব কিছু সহ্য করে নেয় আর নিলয়ের ওপরে তার অনেক রাগ জমতে থাকে। নীলার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করে। সারা রাত নীলাকে ভোগ করে সকাল হলে নীলাকে লোকটা ছেড়ে দেয়। নীলা এবার তার সব কিছু পড়ে নেয়। নীলার শরীর অনেক খারাপ হয়ে গেছে। এমন কোনো জায়গা বাদ রাখেনি লোকটা যেখানে তার হাত যায়নি। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার গলায় এখনো কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা অঝরে কান্না করতে থাকে। লোকটা নীলার কাছে এসে বলল, আমি অনেক খুশি হয়েছি। তোমার হাজবেন্ডের প্রমোশন এবার হয়ে যাবে। তুমি এখন বাসায় চলে যেতে পারো আর ফ্রেশ হয়ে নাও। নীলা ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রেশ হতে যায়। নীলার পুরো শরীর লাল হয়ে গেছে। অনেক জায়গায় খামচির দাগ দেখা যাচ্ছে। নীলা ফ্রেশ হয়ে তার বাসার দিকে চলে যেতে থাকে। নীলা নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করে আর নিলয়ের ওপরে তার রাগ খুব বাড়তে থাকে। নীলা একটা দোকানে গিয়ে তার বান্ধবী মারিয়াকে ফোন করে। হ্যালো, কে বলছেন? মারিয়া, আমি নীলা বলছি। আরে, কতদিন পরে কল দিলি? তোর তো কোনো খোঁজ খবর নেই। দুলাভাই কেমন আছে? তোকে যেটা বলার জন্য কল দিয়েছি তুই সেটা শোন। আচ্ছা বল। তুই নদীর পাড়ে আয়, আমি নিলয়কে মেরে ওখানে আসছি। কি বলছিস তুই নীলা? পাগল হয়ে গেলি নাকি? তুই তোর হাজবেন্ডকে কেন মারবি সেটা পরে জানতে পারবি। এখন আমি রাখছি, বাই। নীলা ফোন কেটে দিয়ে বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই নীলা এসে দরজা খুলে দেয়। নীলা রুমের ভেতরে চলে আসে কোনো কথা না বলে। নিলয় দরজা লাগিয়ে নীলার কাছে এসে বলল, নীলা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে এই প্রমোশন আমার খুব দরকার ছিল। নীলা একটা হাসি দিয়ে বলল, নিলয়, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমন করবে। আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। নিলয়, আমি কি কখনো বলেছি আমি কষ্টে আছি? কখনো বলেছি তোমার এই টাকা দিয়ে আমার সংসার চলছে না? কখনো কি আমি তোমার কাছে দামি কিছু আবদার করেছি? করিনি। যখন যেটা দিয়েছো তখন সেটাই হাসি মুখে নিয়েছি। কারণ কি জানো, আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিলে। নিলয়, তোমার কি একটাবারও বুক কাঁপে নাই আমাকে অন্য একটা পুরুষের কাছে ছেড়ে দিয়ে আসতে? আমার থেকে তুমি তোমার প্রমোশন বড় করে দেখলে। আজ না আমার নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে। তোমার মতো ছোট মনের মানুষের সাথে সংসার করেছি এতদিন ধরে। আমি মানুষ চিনতে ভুল করেছি। যাকে এত ভালোবাসি সে আমার ভালোবাসার এমন প্রতিদান দিবে আমি না ভাবতেও পারিনি। নিলয় নীলার কাছে এসে ক্ষমা চাইতে থাকে, কিন্তু নীলার মনে নিলয়ের জন্য মায়া হচ্ছে না। যতবার রাতের কথা মনে পড়ে তখনই নীলার রাগ আরও বাড়তে থাকে। নিলয় নীলাকে বলল, বলো, আমাকে কি করতে হবে? তুমি যেটা বলবে আমি সেটাই করব। তোমাকে মরতে হবে। নীলার কথা শুনে নিলয় হতবাক হয়ে গেল। নীলা, কি বলছো তুমি? হুম, আমি ঠিকই বলছি। তোদের মতো নিচু মনের মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা বলে নীলা একটা চাকু বের করে নিলয়ের দিকে এগিয়ে চলে আসে। নীলা, কি করছো তুমি? চাকু সরিয়ে নাও। পাগল হয়ে গেলে নাকি? নীলা, আমি তোমার হাজবেন্ড। নীলা একটা হাসি দিয়ে বলল, তুই আমার হাজবেন্ড? এটা ভাবতেও নিজের প্রতি খারাপ লাগছে। তোর মতো স্বামীদের ছেড়ে দেওয়া যায় না। তোর মৃত্যু আমার হাতেই হবে। একটা কথা জেনে রাখ, আমি আজ থেকে সেই নারীর পাশে থাকব যারা তোদের মতো মানুষের কাছে প্রতারিত হয়। আমি তাদের শেষ করে দেব।
এই কথা বলে নীলা নিলয়ের পেটে চাকুটা চালিয়ে দেয়। নিলয় সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। নিলয় 2 হাত জোর করে নীলার কাছে তার জীবন ভিক্ষা চাইতে থাকে। তোর না প্রমোশন দরকার ছিল, দিয়ে দিলাম, যা, ওপরে যাওয়ার প্রমোশন। এই কথা বলে নীলা নিলয়ের গলায় চাকু দিয়ে একটা টান মারে। নিলয় গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার নীলা নিলয়ের লাশ ফ্রিজের ভেতরে রেখে বাইরে চলে আসে। আর একটা চিঠি লিখে সেটা নিলয়ের পকেটে রেখে দেয়। এবার বর্তমানে ফিরে আসি। তারপর কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। নীলার চোখ বেয়ে পানি পড়ছে। আর পুলিশ ইন্সপেক্টর নিহান নীলার কাছে এসে তার চোখের পানি মুছে দিয়ে বলল, নীলা, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। তুমি পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইতে পারতে। তারা তোমার সাথে এমন অন্যায়ের বিচার করত। আপনি কি ভাবছেন আমি পুলিশের কাছে যাইনি? আমি থানায় গিয়ে ডায়েরি লিখতে বলেছি। কিন্তু আপনার পুলিশ যখন ওই লোকের নাম শুনল, তখন তারা আমাকে থানা থেকে বের করে দিয়েছে। স্যার, আইন আসলে আমাদের মতো অসহায় মানুষদের জন্য না। আর আপনাদের পুলিশের ওপর থেকেও আমার বিশ্বাস উঠে গিয়েছে। তাই আমি নিজেই সেই লোকদের শেষ করে দেওয়ার অভিযান চালাচ্ছি। নীলা, তুমি অলরেডি 3টা মানুষকে হত্যা করে ফেলেছ। তুমি কি জানো তোমার ফাঁসি হয়ে যেতে পারে? আমি এখন আর নিজেকে নিয়ে ভাবি না স্যার। আমার যা খুশি হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। নীলা, আমি চাই তুমি নিজে থেকে ধরা দাও। আমি কথা দিচ্ছি তোমার সাজা কম হবে। স্যার, আমার একটা কাজ বাকি আছে, আমি ওটা শেষ করে ধরা দেব। কি কাজ? কাউকে আবার মার্ডার করবে নাকি? হুম, একজন আছে, আমি ওকেও শেষ করব। তারপর আমার কাজ শেষ। এটা ঠিক না। আমি তোমার হয়ে লড়াই করব। আমি তোমার কেস নেব। তুমি আর কাউকে মারবে না। না স্যার, আমি যতদিন না ওই জানোয়ারকে নিজ হাতে শেষ করছি, ততদিন আমার শান্তি নেই। নীলা, আমার কথা শোনো। তুমি এসব ছেড়ে দাও। মাফ করবেন, আমি আপনার কথা রাখতে পারিনি। এই কথা বলে নীলা চলে গেল। নিহান নীলার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে নিহান থানায় যায়। ওই লোকটার নাম হচ্ছে রবিন হাওলাদার। নিহান এই থানায় নতুন, তাই সে কারো সম্পর্কে কিছুই জানে না। নিহান থানার দারোগাকে ডাক দিলেন। বলুন স্যার। আচ্ছা, রবিন হাওলাদারকে ওনাকে চিনেন নাকি? আর ওনার নামে কি কেউ মামলা করতে আসছিল? দারোগা কোনো কথা না বলে চুপ হয়ে রইল। কি হলো, কথা বলছেন না কেন? আসলে স্যার, উনি হাওলাদার গ্রুপের কোম্পানি। ওনার নামে কেউ তো মামলা করতে আসে না। উনি তো অনেক ভালো মানুষ। নিহান একটা মুচকি হাসি দিয়ে বলল, কয়েকদিন আগে একটা মেয়ে আসছিল থানায় রবিন হাওলাদারের নামে মামলা করার জন্য। কিন্তু আপনারা তার মামলা নিলেন না। কেন এমন করলেন? কে এসেছে কিছুদিন আগে? কে এসেছে সেটা বলতে চাচ্ছি না। একটা মেয়ে এসেছে, মনে পড়ছে? কিন্তু মেয়েটার কাছে তো কোনো প্রমাণ ছিল না। আপনাদের তদন্ত করা দরকার ছিল। আসলে স্যার, আপনি এখানে নতুন, তাই কিছুই জানেন না। হাওলাদারের হাত অনেক বড়। আচ্ছা, বুঝতে পারছি। আর কিছু বলার দরকার নাই। আপনি এবার আসতে পারেন। নিহান বুঝতে পারে রবিন হাওলাদার কেমন মানুষ। এইদিকে নীলা রাসেলের সাথে কথা বলছে, এমন সময় অচেনা নাম্বার থেকে একটা কল আসে। হ্যালো, কে আপনি? নীলা, আমি মারিয়া। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তুই কোথায় আছিস? আমি কোথায় আছি সেটা জানার দরকার নাই। তুই নদীর পাড়ে আয়, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে। এই কথা বলে মারিয়া ফোন কেটে দিল। নীলা রাসেলকে বলল, রাসেল, আজকে রাতেই আমি রবিন হাওলাদারকে চিরকালের জন্য বিদায় করে দেব। আমি আর সময় নিতে যাচ্ছি না। তুমি সব ব্যবস্থা করে রাখো। কিভাবে হাওলাদার বাড়িতে যাওয়া যায় সেই দিকে নজর রাখবে। আমি মারিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে আপু, আমি সব ব্যবস্থা করব। আর আমি হাওলাদার বাড়িতে আমার লোক পাঠাচ্ছি। এদিকে নিহান পুরনো অনেকগুলো ফাইল বের করে হাওলাদারের নামে কোনো মামলা আছে কিনা। নিহান একটা ফাইলের ভেতরে দেখে হাওলাদারের নামে অনেকগুলো মামলা আছে, কিন্তু পুলিশ হাওলাদারের কোনো কিছুই করতে পারেনি। নিহান সেই ফাইল নিয়ে
একজন পুলিশ অফিসারের কাছে গেল। মিহির সাহেব, এই ফাইলটা দেখলাম রবিন হাওলাদারের নামে অনেকগুলো মামলা আছে, কিন্তু এই মামলার তো কোনো কাজ হয়নি, উল্টো বন্ধ করা কেন হলো? আসলে স্যার, ওনাকে থানায় আনার সাথে সাথে আমাদের চাকরি হারাবে, সেই জন্য আমি এই কেসটা আবার শুরু করব। স্যার, এসব তো অফ হয়ে গেছে, এটা নিয়ে আর নাড়াচাড়া না করাই ভালো। হাওলাদার লোকটা মোটেও ভালো মানুষ না, আপনার ক্ষতি করে দিতে পারে। দেখা যাবে। নিহান এই কথা বলে নিজের কেবিনে চলে আসে, আর সে তার সিনিয়র অফিসারকে কল দিয়ে বলে সে হাওলাদারের বন্ধ হয়ে যাওয়া কেসটা শুরু করতে চায়। কিন্তু অফিসার উল্টো রাগ দেখিয়ে বলল, তোমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে তার তো এখনো কিছু করতে পারলে না। আগে তুমি এই কেসটা সমাধান করো, তারপর নতুন কেস। স্যার, এই কেস নিয়েও আমাদের কাজ করা দরকার। অনেকগুলো মামলা দেখলাম, কিন্তু পুলিশ তাকে কিছুই বলল না। নিহান, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আগে ওই মেয়েকে গ্রেফতার করো, বাকিটা পরে দেখা যাবে। এই কথা বলে ফোন কেটে দিল। নিহান রাগ দেখিয়ে ফাইলটা ফ্লোরের উপরে ছুঁড়ে ফেলে দিল। অন্যদিকে নীলা নদীর পাড়ে গিয়ে দেখে মারিয়া তার জন্য অপেক্ষা করে আছে আগে থেকেই। মারিয়া, কি বলবি বল। সরি নীলা, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর সাথে কাজটা ঠিক করিনি। সরি বলতে হবে না, তুই তোর ভুল বুঝতে পারছিস, সেটাই অনেক। নীলা, আমি আসলে কিছুই জানতাম না, কিন্তু নিহান আমাকে সব বলার পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে বোন। তোর উপরে আমার কোনো রাগ বা অভিমান নেই। তুই আমার বোন, আমি তোকে ভালোবাসি। কিন্তু একটা কথা, নিহান তোকে এসব বলল কেন? নিহান তোর ব্যাপারে সব জানার জন্য আমার সাথে দেখা করে, তখন আমার থেকে নাম্বার নিয়ে যায়, তারপর ফোন দিয়ে আমাকে সব বলে। আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত দোস্ত। নীলা মারিয়াকে জড়িয়ে ধরে, আর মারিয়া কান্না করতে শুরু করে। কান্নার কিছু নেই, আজকে রাতে আমি হাওলাদারকে শেষ করব। এ কথা আবার কাউকে বলিস না, নিহানকেও না। ঠিক আছে, আমিও যাব তোর সাথে। না, আমি একাই যাব। আমি চাই না আমার জন্য তোর কোনো সমস্যা হোক। আসি দোস্ত। আর হ্যাঁ, হাওলাদারকে শেষ করে আমি ধরা দিয়ে দেব, তারপর আমার যা ইচ্ছে হবে। আমার আর কোনো দুঃখ থাকবে না। চলি দোস্ত। এই কথা বলে নীলা চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। নীলা ক্লাবের ভেতরে বসে আছে। কিছুক্ষণ পরে সেখানে রাসেল আসে। রাসেল, আমাদের হাতে কিন্তু সময় আর বেশি নেই, যা করার দ্রুত করতে হবে। আপু, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো নাকি? আর ওইদিকে সব ওকে হয়ে গেছে। আপনি ওই বাসায় যাওয়ার রাস্তাও রেডি করা হয়েছে। গুড। আমি রাত 12টায় বের হব। আর খেয়াল রাখবে পুলিশ যেন কোনো কিছুই বুঝতে না পারে। ঠিক আছে আপু। এবার দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। নীলা একটা কালো ড্রেস পরে, নীলা সব ওকে করে বের হবে। এমন সময় ক্লাবের দরজার মধ্যে কেউ টোকা দিতে থাকে। নীলা আর রাসেল একটু ঘাবড়ে যায়। কে আসতে পারে এত রাতে? দুজন দুজনের দিকে তাকায়। এবার নীলা রাসেলকে হাত দিয়ে ইশারায় বলে সে যাবে। নীলা পিস্তল হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলেই নীলা হতবাক হয়ে যায়। নীলার দরজার সামনে দাঁড়িয়ে আছে মারিয়া। মারিয়া, তুই এখানে কেন এত রাতে? আমি জানি তুই এখানেই থাকবি, তাই এখানে চলে আসলাম। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমার সাথে আয়। নীলা এবার মারিয়ার সাথে চলে গেল। একটু সামনে যেতেই দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। নীলার সাথে রাসেলও গেল। গাড়ির সামনে যেতেই রাসেলের ফোন বেজে ওঠে। হ্যালো, রাসেল ভাই। হাওলাদা তো এখনো বাসায় আসেনি। আমরা এখনো তার বাসার সামনে দাঁড়িয়ে আছি। কি বলছো? এত রাত হয়ে গেল, এখনো বাসায় আসেনি? আচ্ছা রাখো, আসলে জানাবে। এই কথা বলে রাসেল ফোন কেটে দিয়ে নীলার কাছে গিয়ে বলল, আপু, রবিন হাওলাদা তো এখনো বাসায় যায়নি। কি বলছো? মারিয়া একটা হাসি দিয়ে বলল, রবিন হাওলাদার আর কখনো নিজের বাড়ি যেতে পারবে না। মারিয়ার কথা শুনে নীলা অনেক বেশি অবাক হলো। বুঝলাম না, কি বলছিস তুই? তুই আমার সাথে আয় আগে। এবার নীলা মারিয়ার সাথে গাড়ির দিকে এগিয়ে গেল।
মারিয়া গাড়ির দরজা খুলে দিতেই নীলা হতবাক হয়ে গেল। গাড়ির ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রবিন হাওলাদার। নীলা, এই নে তোর শিকার। এই জানোয়ারকে আগে ভেতরে নিয়ে বেঁধে রাখ, না হলে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। মারিয়ার কথা শুনে রাসেল রবিন হাওলাদারকে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। মারিয়ার এমন কাজে নীলা অনেক বেশি খুশি হয়, কিন্তু নীলার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো, মারিয়া কিভাবে এসব করলো? মারিয়া, তুই হাওলাদারকে কিভাবে নিয়ে আসলি? বুঝলাম না। নীলা, আমি জানি এই হাওলাদার মেয়েদের জন্য পাগল, তাই আমি তার অফিসের সামনে দাঁড়িয়েছিলাম তার অপেক্ষায়। তারপর উনি যখন বের হলো, আমি সাহায্য চাইলাম। তারপর আর কি, কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। কিছুক্ষণ পরে হাওলাদারের ঘুম ভেঙে যায়। সে দেখে তার হাত পাও বাঁধা। হাওলাদার চিৎকার করতে শুরু করে, আর সে নিজের শক্তি দিয়ে দড়ি খুলে ফেলার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পারে এখান থেকে দড়ি খোলা সম্ভব না। তাই সে চেয়ারের ওপরে বসে বসে চিৎকার করতে থাকে। মুখে মাস্ক পরে নীলা, মারিয়া আর রাসেল হাওলাদারের সামনে আসে। কে তোমরা? আর আমাকে এখানে নিয়ে আসলে কেন? নীলা বলল, আমাদের চিনতে হবে না। মনে কর আমরা তোর জম। আজ তোর জীবনের শেষ দিন। মানে কি? তোমরা আমাকে এখানে কেন নিয়ে আসলে? কত মানুষের সংসার নষ্ট করলি, তুই জানিস সেটা? তোর জন্য কত মানুষ নিজের সব শেষ করেছে। আরে তোমরা কারা? নীলা এবার মুখ থেকে মাস্ক সরিয়ে নেয়। নীলাকে দেখে হাওলাদারের চোখ বড় বড় হয়ে যায়। নীলা তুমি? হ্যাঁ আমি। চিনতে পারছিস তাহলে? তোর জন্য আমার সুখের সংসার ভেঙে গিয়েছে। তুই আজ আমার হাতেই মরবি। এবার নীলা তার হাতের চাকু নিয়ে হাওলাদারের দিকে এগিয়ে যেতে থাকে। হাওলাদার ভয়ে ভয়ে বলতে থাকে, নীলা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও নীলা। মনে আছে সেদিন আমি তোর কাছে অনেকবার বলেছি আমাকে ছেড়ে দিতে? তুই আমার কথা কানেই তুলিসনি। ওই দিনের কথা মনে পড়লে আমার শরীরে আগুন ধরে যায়। এই কথা বলেই নীলা চাকু দিয়ে হাওলাদারের ওপরে চাকু দিয়ে আঘাত করতে থাকে। চাকুর আঘাতে হাওলাদারের শরীরের রক্ত নীলার মুখে এসে পড়ে। তাও নীলা থামছে না। নীলা একের পর এক আঘাত করতে থাকে। হাওলাদার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপরেও নীলার রাগ কমছে না। নীলার এখনো আঘাত করতেই থাকে। মারিয়া এসে নীলাকে ধরে সরিয়ে আনে। নীলা মারিয়াকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। নীলা মারিয়াকে বলল, মারিয়া, পুলিশ ইন্সপেক্টর নিহানকে একটা কল দে, আমি কথা বলবো। নীলার কথা শুনে মারিয়া নিহানকে ফোন দেয়। হ্যালো মারিয়া, আমি নীলা বলছি। নীলা, আপনি একটু আসতে পারবেন? কোথায় আসতে হবে বলুন, আমি এক্ষুনি আসছি। নীলা এবার নিহানকে ঠিকানা বলে দেয়। নিহান কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। নীলা নিহানের কাছে গিয়ে বলল, স্যার, আমার কাজ শেষ। এবার আপনি আমাকে নিয়ে যেতে পারেন। কাজ শেষ মানে? কি কাজ করলে তুমি? নীলা এবার তার হাত দিয়ে হাওলাদারের লাশের দিকে ইশারা করলো। নিহান অবাক হয়ে গেল, কিভাবে নীলা হাওলাদারকে মারল। এবার আমাকে গ্রেফতার করতে পারেন স্যার, আমার আর কোনো আপত্তি নাই। এবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি। নীলা, তুমি আগেও 3টা মার্ডার করেছ, এখন 4টি হলো। এই মার্ডারের কথা আমরা ছাড়া আর কেউ জানে না। হাওলাদারের লাশ তার গাড়িতে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দাও। তাহলে এই লাশ আমরা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেব। আর আমি এই হাওলাদারের ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি। এই লোক ভালো না, পুলিশও ওনার কিছুই করতে পারবে না। আমি যেটা বলছি সেটাই করো। আর তুমি কাল সকালে থানায় আসবে, আর আমি তোমার পাশে আছি। তোমার জন্য আমি সব করব। তোমার সাজা কমানোর জন্য আমি চেষ্টা করব। এই কথা বলে নিহান চলে গেল। নিহানের কথা শুনে নীলা অবাক হয়ে গেল। নিহান কি বলল আর কেন বলল সব নীলার মাথার ওপর দিয়ে গেল। নিহানের কথা মতো সব কাজ সেরে নেয়। পরের দিন সকালে নীলা থানায় যায়, আর সেখানে নীলাকে পুলিশ গ্রেপ্তার করে।
নীলার হাতে যখন হাতকড়া পরাবে তখন নিহান গিয়ে বলল, ওনাকে হাতকড়া পরানোর দরকার নাই, ওনাকে নিয়ে যাও। 2 দিন পরে নীলাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। নিহান নীলার জন্য একটা ভালো উকিল ঠিক করে, আরও অনেক কিছু জোগাড় করে দেয়, যেসব জিনিস নীলার কাজে লাগবে। নীলার বিরুদ্ধে যখন 3টি খুনের মামলা আছে, সেহেতু নীলাকে 5 বছরের জেল দেওয়া হয়। নীলার সাজা কমানোর জন্য নিহান অনেক চেষ্টা করে, কিন্তু কোর্ট 5 বছরেই থাকে। নিহান নীলার কাছে গিয়ে বলল, নীলা, মাত্র 5 বছর, চিন্তা করবে না, দেখতে দেখতে 5 বছর কেটে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন দিচ্ছ? আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন স্যার, সেই জন্য। ধন্যবাদ দিতে হবে না, কারণ আমরা ফ্রেন্ড, ওকে? নীলা একটা মুচকি হাসি দিল। তারপর নীলাকে নিয়ে চলে গেল থানায়। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। আজ নীলা কারাগার থেকে মুক্তি পাবে। নীলার জন্য বাইরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে নিহান, মারিয়া আর রাসেল। নীলা এতদিন পরে বাহিরের আলো বাতাস দেখে খুব খুশি হয়ে যায়। নীলাকে দেখে মারিয়া আর রাসেল এগিয়ে আসে। সবাই নীলাকে শুভেচ্ছা জানায়। নিহান দূরে দাঁড়িয়ে আছে। এবার নিহানের চোখে নীলার চোখ পড়তেই নিহান একগুচ্ছ গোলাপ নিয়ে এসে নীলার সামনে হাঁটু গেড়ে বসে নীলাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। নীলা, আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি না। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি তোমার সুখ দুঃখের সাথী হতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এই ফুলগুলো যদি নাও, বুঝবো তুমিও আমাকে বিয়ে করতে চাও। নিহানের কথা শুনে নীলা কি বলবে বুঝতে পারছে না। মারিয়া নীলাকে বলে রাজি হওয়ার জন্য। আসলে নীলাও এতদিনে বুঝতে পারে নিহান তাকে আসলেই ভালোবাসে। নীলা হাসি মুখে নিহানের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। নিহান অনেক বেশি খুশি হয়ে যায়। নিহান সবার সামনে নীলাকে জড়িয়ে ধরে। মারিয়া বলল, এই যে, এখনো কিন্তু আপনাদের বিয়ে হয়নি। আগে বিয়ে করুন, তারপর এসব করবেন। মারিয়ার কথা শুনে সবাই খিলখিল করে হেসে দেয়। কিছুদিন পরে নীলা আর নিহান বিয়ে করে নেয়, আর দুজন দুজনের পাশে থাকে। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। খুব ভালোভাবে তাদের দিনকাল কাটতে থাকে। ধন্যবাদ।